নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড, মাচা পুরাণ, তৃতীয় পর্ব। লেখা ব্রাত্য বসু, পাঠ সৌনক সান্যাল। পাশাপাশি সে বছরই পাড়ার মা কাকিমারা অর্থাৎ মহিলারা দল বেঁধে পাড়ার পুজোয় মঞ্চে প্রথম অভিনয় করলেন রবীন্দ্রনাথের দেনা পাওনা। একটি নাট্যরূপ তাঁরা নিজেরাই দিলেন এবং আমার মা নিলেন সেই নাটক পরিচালনার দায়িত্ব। আর তার মহড়া বেশিরভাগ সময় হতো আমাদের বাড়িতে। আবার কখনো কখনো গৌতমদার মা অর্থাৎ রমা কাকিমার আমন্ত্রণে তাদের বাড়িতে বা স্কটিশ চার্চ কলেজের বটানি বিভাগের প্রধান রীনা দেবনাথ অর্থাৎ রীনা কাকিমার বাড়িতে। আমাদের ওই নতুন পাড়ায় তখন মা কাকিমারা রান্নাঘরের প্রোডাক্টও বদলা বদলি করছেন। অর্থাৎ কারুর বাড়িতে লাউঘণ্ট হলে ও বাড়িতে তা যাচ্ছে, আবার কারুর বাড়িতে মোচা বা থোড় হলে এ বাড়িতে তা আসছে। কাকিমাদের রিহার্সেলে খাবার তাই অনেক বেশি, অন্তত আমাদের থেকে তো বটেই। ওই খাদ্যা লোভেই কিনা জানি না আমি মাঝে মাঝেই মাদের ওই মহড়ায় উপস্থিত থাকতাম। তার মধ্যে আমার বাড়িতে ঘটা একটি দেনা পাওনার মহড়ার স্মৃতি আমার এখনো বেশ মনে আছে। সেখানে আমার মা প্রধান অভিনেতা রামসুন্দর অর্থাৎ কোনো কাকিমাকে অভিনয় করে দেখাচ্ছিলেন। দৃশ্যটি ছিল শেষ দৃশ্য, অর্থাৎ নিরুপমা মারা গেছে এবং রামসুন্দর ঢুকে প্রথমে পাথরের মতো দাঁড়িয়ে তারপরে কেঁদে ফেলবেন। দৃশ্যটি মর্মান্তিক হলেও ওই দৃশ্যে আমার মায়ের ওই অভিনয় করে দেখানোর মুখটি দেখে জানলার পাশে মোড়ায় হাফ প্যান্ট পরে বসা আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল। তখনকার মতো হাসি চেপে মহড়া দেখলেও পরে কাকিমারা মহড়ার নিত্যকালীন চা ডালমুট খেয়ে চলে গেলে পর আমার মায়ের ওই অভিনয় করে দেখানো ট্র্যাজিকমিক দৃশ্যটি আমার মা আর বাবার সামনে পুনরাভিনয় করে দেখালাম। তাতে আমার বাবা হো হো করে হাসলেও আমার স্কুল পরিদর্শক, চাকুরিজীবী এবং সর্বব্যাপারে অতীব সিরিয়াস মাতৃদেবী গেলেন আমার ওপর বেজায় মর্মান্তিকভাবে চটে। তৎক্ষণাৎ তার হাত অতর্কিতে আমার কানের দিকে ধেয়ে এলো বটে, কিন্তু আমি সে হাতের নাগাল ছাড়িয়ে ততক্ষণে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। দেখলাম পুজোর মাচা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। চারদিকে পুজো পুজো গন্ধ। একটা ছোট বাল্ব জ্বালিয়ে কারিগররা প্রাণপণে কাজ করে চলেছেন। পঞ্চমীর আগে উদ্যোক্তাদের হাতে ওই মঞ্চ তুলে দিতে হবে যে। কিন্তু পরের বছর অর্থাৎ 84 থেকে আমাদের পাড়ার চরিত্র বদলাতে শুরু করলো, হয়তো মনেরও। কারণ সে বছর আমরা ক্লাস 10-এ উঠলাম, আর পাড়ায় নতুন হওয়া এক বাড়িতে নতুন এক চরিত্রের আবির্ভাব ঘটল। তার নাম সুজিত সেন। সে আমাদের থেকে 4 বছরের বড়। তার বাবা ছিলেন কলকাতার এক বিখ্যাত পাইস হোটেলের মালিক। কিন্তু সে পাড়ায় ঢুকেই নানা রকম পিতৃবিরোধী বা বলা ভালো পিতৃ ব্যবসা বিরোধী বিভিন্ন স্মার্ট কথা বলে আমাদের থেকে থেকে চমকে দিতে লাগলো। তার বক্তব্য, বাবার বানানো নতুন এই হাভেলিটার মেঝের মোজাইকে সে পা স্লিপ করতে করতে ঢোকে, আবার পা স্লিপ করতে করতে বেরিয়ে আসে। তার মুখ ভর্তি দাঁড়ি গোঁফ, লম্বা চুল, ঠোঁটের কোণে সর্বদা জ্বলন্ত ছোট চারমিনার এবং মুখে আমাদের পক্ষে নানান সব অচেনা গান। আমি তো সুজিতদাতে বুঁদ হয়ে গেলাম। তার একটা বড় কারণ ছিল ওই গান। সুজিতদার গলার গান আমার জীবনে সে সময় একটা বড় এক্সপোজার এনেছিল। কারণটা আর একটু বিস্তারিত বলতে হবে। আমাদের বাড়ির গ্রামোফোন বা রেকর্ড প্লেয়ারে যে গান বাজত তা প্রধানত রবীন্দ্রসঙ্গীত এবং ভারতীয় ধ্রুপদী সঙ্গীত। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, বিশেষত দেবব্রত বিশ্বাসের গান আমার হাড়ে মজ্জায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে সেখান থেকে কোনো দিনই আমি বেরিয়ে আসতে পারিনি। অন্যদিকে আমার কোনো সমবয়সী বন্ধুর বাড়িতে অন্য ধরনের রেকর্ড, যথা হাম কিসি সে কাম নেহির বিখ্যাত কাওয়ালি বা কর্জে কিশোর কুমারের মন্দ্রকণ্ঠে উচ্চারিত ওম শান্তি ওম, বা অমিতাভ বচ্চন, দিলীপ কুমার অভিনীত শক্তি ছবির সেই রোম্যান্টিক ডুয়েট শুনলেও, বিশেষত শক্তি সিনেমার গানের এলপি রেকর্ডের ওই বিরাট অর্ধনগ্ন কম্বল পরিহিত স্মিতা পাটিল ও অমিতাভের ছবি দেখা সে সময় যা শিহরণ জাগিয়েছিল তা তো ভোলাই যায় না। বা কোনো কোনো বাড়িতে মান্নাদের ইপি রেকর্ডে বা ছোট রেকর্ডে যখন কেউ আমাকে পাগল বলে, বা জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, বা হেমন্ত মুখোপাধ্যায়, জটিলেশ্বর, মানবেন্দ্র, শ্যামল, সতীনাথ শুনলেও সেসব যে সে বয়সে খুব টানত তা নয়। তার একটা কারণ অবশ্যই আমার সিনিক্যাল পিতৃদেব। ওসব গানে তার বিশেষ অভিরুচি ছিল না, এবং অন্তত গান ও সাহিত্যের ব্যাপারে তিনি আমার ওপর নিদারুণ সেন্সরশিপ চালাতেন। অর্থাৎ এইটা ভালো আর ওইটা ভালো নয় ইত্যাদি নানান মতামতে কম বয়স থেকে যাকে বলে মগজ ধোলাই করে দিয়েছিলেন। ফলে সুজিতদা যে ধরনের গান গাইত তা ছিল আমার একান্ত অচেনা, অথচ অনেকান্ত অর্থ ও ব্যঞ্জনা বিশিষ্ট।
গানগুলি ছিল প্রধানত বাউল গান। সেই প্রথম পবন দাস বাউল, লক্ষণ দাস বাউল ইত্যাদি নাম শুনলাম ও তাদের গানও শোনা গেল। উপরন্তু এই প্রথম দেখলাম কিভাবে সিগারেটের তামাক সিগারেটের সাদা অংশ থেকে বার করে তাতে গঞ্জিকা চূর্ণ মেশাতে হয়। তার টান সহযোগে ভালো করে পড়গা স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে, অথবা মায়ানদী কেমনে যাবি বাইয়া ইত্যাদি গান আমার মনে মস্তিষ্কে ঢুকে যাকে বলে বিপুল গোলমাল পাকিয়ে তুলল। আর ছিলেন অবশ্যই অবিস্মরণীয় শচীন কর্তা। সুজিতদার গান তাই আমার ভেতরে অন্তত অন্যরকম বদল এনে দিয়েছিল। সেই সঙ্গে দেখলাম তার অদ্ভুত সব বন্ধুবর্গদের, যারা কেউ কেউ জিন্স শার্ট এবং কেউ কেউ পাঞ্জাবি পাজামা পরে বটে, তবে তাদের মুখে নানান নাশকতা ধর্মী কথা, যা আমাকে তাদের অনেকের সঙ্গেই এক নিবিড় সাঁকো গড়ে তুলতে সাহায্য করল। তাদের অনেকের সঙ্গেই এখন আর আমার দেখা হয় না বা যোগাযোগ নেই, তবে তাদের মধ্যে একজন অভিজিৎ দত্ত, যে খুবই ধারালো ছিল, তার সঙ্গে বহু বছর পরে আবার দেখা হলো এবছরে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে। আরেকটি সোফিস্টিকেটেড মাচায় আমার থিয়েটার তথা অভিনয় শেষ হবার পরে। কিন্তু সে গল্প অন্য। আমি বরং পাড়ায় তখন সে সময় সদ্য তৈরি হওয়া দু ধরনের মনোভঙ্গিকে বিশদ করি। পাড়ার বন্ধুদের মধ্যেই প্রথম কাউন্টার রেজিস্ট্যান্স তথা প্রতিরোধ বার্তা এলো। সবাই মাধ্যমিক দেবে, ফলে এ ধরনের গান তাদের কারুর কারুর যথাশুদ্ধ সত্য মাথায় স্নায়ুতে বন্য উদ্দীপনা তৈরি করলেও উল্টো দিকে যুগপৎ পিতা ও শিক্ষকের প্রহার ভীতি একটা বড় নিয়ামক ছিল। কিন্তু বাকিরা এসব গানের মর্ম ও উৎস অর্থাৎ সুজিতদাকে গোড়া থেকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো। আর আমারও তখন বাংলা সাহিত্য পাঠ অন্তে কামু কাফকা ইত্যাদি আওড়ানোর শুরুয়াত। ফলে তাদের সঙ্গে আমার জোর ঝামেলা বাঁধল। আমি তখন সুজিতদা, তার প্যাশনেট রাগী চোখ, উলোঝুলো দাড়ি চুল এবং ওই সব গানে পাগল। তার সম্পর্কে কোনো নেতিবাচক কথাই তখন আমার কাছে এক একটি খরসান তরবারি। আর পাল্টা শব্দ ভোজালিতে আমিও নেহাত অপটু নই। ফলে দুই ধাতব কৃপানের ঠোকাঠুকিতে দূরত্বের ঝকমকানি বাড়তেই লাগলো। সেই দূরত্বের আঁচ এলো পাড়ার সিনিয়রদের মধ্যেও, যাদের কেউ কেউ হয়তো তখন সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছে। কেউ কেউ প্রফেসর ক্যালকুলাসের মতো দক্ষিণে, আরও দক্ষিণে চলে যাবে বলে জিআরই বা টোয়েফেল পরীক্ষা দেবে বলে প্রবল পাঠাভ্যাসে মগ্ন। আমাদের সবারই তখন যাকে বলে জীবন তথা কেরিয়ার তৈরি করার উষালগ্ন বা দেদীপ্যমান মুহূর্ত। ফলে বেশিরভাগই এসব অচেনা নাশকতাবাদী গান পিতৃদ্রোহ এবং সরাসরি রাজনৈতিক প্রসঙ্গ ও বিরোধিতায় অস্বস্তি বোধ ও ফলত আপত্তি জানাতে শুরু করল। তাদের অধিকাংশের আশঙ্কা এইসব গান ও হঠকারী রাজনৈতিক প্রসঙ্গপুঞ্জ তাদের আশু জীবন সম্ভাবনার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আমাদের তৎকালীন অস্ফুট রাজনৈতিক বোধ নিয়েও দু একটা কথা এক্ষেত্রে বলে নেওয়া দরকার। আমাদের সমবয়সী বন্ধুদের কারোর মধ্যেই তখনও বিন্দুমাত্র রাজনৈতিক বোধ আসেনি বা তা নিয়ে কোনোদিন কথাও হয়নি। এখনকার হিসেবে বুঝতে পারি সময়টা বামফ্রন্ট সরকারের দ্বিতীয় পর্ব চলছে, কিন্তু তা নিয়ে কারোর কোনো হেলদোল ছিল না। কোনো বন্ধুর বাবা কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কোন বন্ধুর বাড়িটা সিপিএম বাড়ি বা কংগ্রেস বাড়ি জানলেও তা নিয়ে কোনোদিন একটা কথা বা কাজিয়াও কখনো হয়নি। আমাদের ঝামেলা বা ঝগড়ার মূল উৎস ছিল প্রধানত ইস্টবেঙ্গল মোহনবাগান বা গাভাস্কার রিচার্ডস বা বড়জোড়ে অনিন্দিতা সঙ্গীতা, পাড়ায় 2 বা 3টি মেয়ের কোনো কাল্পনিক নাম। তাও মেয়েদের ব্যাপারে একটা গভীর আড়ষ্টতা ও রক্ষণশীলতা কাজ করত, যেহেতু আমরা কেউই কোয়েড স্কুলে পড়তাম না। আমাদের মধ্যে একজন দুজন ইংরেজি মাধ্যম তথা কোয়েড স্কুলে পড়তো। তাদের সঙ্গে কোনো কোনো বান্ধবীকে কালে ভদ্রে দেখা গেলে পরদিন বিকেলে ফুটবল মাঠে বিপুল উত্তেজনা ও ঈর্ষা তৈরি হতো, অর্থাৎ কেড়ে ওই মেয়েটা এলো বা হেবি জুটিয়েছিস তো ইত্যাদি ইত্যাদি। পাড়ার মেয়েদের সঙ্গে আমাদের হয়তো কারুর কথা হতো, কিন্তু মাধ্যমিকের আগে সে কথোপকথনে কড়া চোখে আয়ান ঘোষের মতো সাষ্টাঙ্গে দাঁড়িয়ে থাকতেন জীববিজ্ঞানের গ্রন্থপ্রণেতা অমূল্যভূষণ চক্রবর্তী বা ইতিহাস পাঠ্যপুস্তক লেখক প্রভাতাংশু মাইতি। যাই হোক, বন্ধুদের মধ্যে ওই ক্লাস 10-এ প্রথম রাজনৈতিক প্রসঙ্গ সমুদয় আসতে শুরু করল। সেই প্রসঙ্গ গভীরভাবে ফ্রন্ট বিরোধী শুধু নয়, তার সঙ্গে জুড়ে আছে পিকিং, জেহানাবাদ, ছত্তিশগড়, আড়ওয়াল ইত্যাদি নব্য শব্দপুঞ্জ এবং জঙ্গল, সাঁওতাল, সমরেশ বসুর উপন্যাস বা জনৈক তখনও জীবিত কোনো রহস্যময় আন্দোলন পুরুষ শঙ্কর গুহনিয়োগী ইত্যাদি ইত্যাদি। ভায়া সুজিতদা সেসব শব্দ যখন আমার মাধ্যমে বন্ধুদের সামনে আসতে শুরু করল,
তারা তো হাঁ। তাদের কেউ কেউ এবং পাড়ার সিনিয়রদের কেউ কেউ সতর্কবাণী শোনালো বটে, কেউ কেউ এমন বললে যে ওরে এসব শুনিস নে, বলিস নে, তোর এই রোগা প্যাংলা শরীর, এসব তোর হজম হবে নিকো, কিন্তু কাকস্য পরিবেদনা। আমিও আমার শীর্ণ শরীরে, বৃহৎ মাথায়, ঝাঁকড়া চুল নিয়ে এসব বন্ধুদের বোঝাতে লাগলাম। তাদের বেশিরভাগও আমাকে সন্দেহজনক জীব ভেবে দূরে হটতে লাগলো। সম্ভবত তাদের বাপ কাকাদের থেকে শোনা মাত্র 10 বছর আগে উত্তাল পশ্চিমবঙ্গের ঘটনা, বহু মেধাবী ছেলের জীবন নষ্ট হওয়ার তথাকথিত কিংবদন্তি সম কাহিনী সমুদয় তাদের শরীর রসায়নে এবন্নিত প্রতিরোধ ও আপত্তি তৈরি করে থাকবে। ফলে পাড়াটি সাংস্কৃতিক প্রকাশে অচিরেই দুভাগে ভাগ হয়ে গেল। কারণ সে বছর অর্থাৎ 84 পুজোয় সুজিতদা ও তার এক পিস্তুত দাদা স্বপনদা, সেও গভীর দাড়ি বিশিষ্ট ও লোকায়ত গান সমৃদ্ধ ছিল, মিলে পাড়ার মাচায় উপস্থাপিত করল প্রখ্যাত হিন্দি গল্পকার কৃষ্ণচন্দ্রের জমুন কা পেড় অবলম্বনে বিখ্যাত নাটক চাপা পড়া মানুষ। আমাদের পরের বছর অর্থাৎ 85 মার্চে মাধ্যমিক পরীক্ষা বলে পাড়ার অভিনয়ে পারিবারিক অনুমতি ছিল না, কিন্তু সে নাটক দেখে আমাদের ওই গোটা ছোট পাড়া মাত হয়ে গেল। তখনও বাঙালি জীবনে ব্যাকস্ট্যাবিং তথা পেছনে ছুরি বসানোর ততটা রেওয়াজ ছিল না। পাড়াগুলো ছিল খোলামেলা, উন্মুক্ত, আপনার গর্ব প্রতিবেশীর ঈর্ষা সুলভ মানসিকতা। ভোগবাদ প্রসূত পারস্পরিক হানাহানি তখনও জাঁকিয়ে বসেনি। আমার বেশ মনে পড়ে প্রথম টেলিভিশন আমাদের বাড়িতে কেনা আমার মাধ্যমিকের পরে। শত প্ররোচনাতেও আমার মা বাবা কিছুতেই ওই গাবদা বাক্সটিকে তার আগে আমাদের বাড়িতে ঢুকতে দেননি। অর্থাৎ সংস্কৃতি চর্চা তখনও পাড়ায় পাড়ায় বৃহৎ ঘটনা। গৃহের অন্ন গ্রহণ করে বন্যমোষ তাড়নার পাটোয়ারি বোধ তখনও সেভাবে আসেনি। যাই হোক, চাপা পড়া মানুষ দেখে আমার বাবা নিজে গিয়ে সুজিতদাদের অভিনন্দন জানালেন এবং তাদের সঙ্গে আমার মতোই আমার বাবারও বেশ বন্ধুত্ব হয়ে গেল। সুজিতদার মধ্যে তখনও অধ্যাপক গোছের ঠোঁট বেঁকানো থাকলেও বাবার সঙ্গে তার বেশ বন্ধুত্ব গড়ে উঠল। তাছাড়া পাড়ায় তার আগে আরেকটি সাংস্কৃতিক বদলও ঘটেছিল, তার চরিত্র নিয়েও কিঞ্চিত আলোচনা প্রয়োজন। তার আগের বছর অর্থাৎ 83-তে পুজোয় আমাদের থেকে সামান্য সিনিয়রদের যে ব্যাচ, অর্থাৎ সেই গৌতমদাদের মধ্যে দাবি উঠল এবার পাড়ার পুজোতে মাইকে হিন্দি গান চালাতে দিতে হবে। তার আগের 2 বছর পাড়ায় পুজোয় মাইকে চোঙা লাগানো হতো বটে, কিন্তু তাতে বাজত মনোমোর মেঘেরও সঙ্গী বা সখী ভাবনা কাহারে বলে। বড়জোর বাবাদের কাছে সাংস্কৃতিক তরলায়ন তথা ডাইলিউশন অর্থাৎ কিশোর কণ্ঠে তিমির গহন রাত্রি বা আমি চিনি গো চিনি তোমারে, বা বড়জোর বাজত কিশোরেরই কণ্ঠে আমি নেই বা আমার মনের এই ময়ূর মহলে ইত্যাদি ইত্যাদি। তাও মোহাম্মদ রফির গলায় তোমার নীলদোপাটি চোখ আর সেদ্ধপাটি হাসি বা না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না, এইসব পাড়ার পুজোর মাইকে বাজলেও তাকে সাংস্কৃতিক বিচ্যুতি হিসেবেই বিবেচনা করা হতো। কিন্তু সে বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং সদ্য গোঁফ ও রোয়াবপ্রাপ্ত পাড়ার দাদারা পুজোয় তাদের বাপ কাকাদের ধরে বসল এবার মাচার সামনের বাঁশে টাঙানো মাইকে হিন্দি গান বাজাতে দিতে হবে, মানে দিতেই হবে। আমার বাবা তো বটেই, তার সঙ্গে আরো অনেক উদ্যোক্তা এবং অভিভাবক কাকারা বেঁকে বসলেন, মানে নৈব চ। তুমুল তাফাল হলো, দুদলই নাছড়বান্দা। অধিবাসী বৃন্তের কোনো কোনো সন্তান পাল্টি খেয়ে তার বাবার দিকে চলে গেলেও জুনিয়রদের ঐক্য মোটের উপর একই থাকল। আমি পড়লাম উভয় সংকটে, কারণ বাবার সাংস্কৃতিক বিশুদ্ধতার চাপ যথেষ্ট পরিমাণে আমার ওপরে থাকলেও নানান দিক থেকে আসা নানান গ্রামোফোনীয় বা আকাশবাণীয় প্ররোচনায় আমার ঠোঁট সেই সময় মাঝে মাঝেই গুনগুন করে ওঠে লেকর হাম দিওয়ানা দিল বা আংরেজি মে কেহতে হে কি আই লাভ ইউ ইত্যাদি ইত্যাদি। ফলে আমি সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করলাম। অচিরেই জুনিয়ররা নানা ধরনের অসভ্যতা ও দাবি দাওয়ার নানান পন্থা বার করল এবং পাড়ার বাবা দাদা তথা সিনিয়রদের আপত্তি বা ওজোর সেসব তাতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ফলে 83 সাল থেকে আমাদের পাড়ার পুজোয় মাইকে তারস্বরে বাজতে লাগলো জিতেন্দ্র এবং শ্রীদেবী অভিনীত, রাঘবেন্দ্র রাও পরিচালিত হিম্মতওয়ালার গান নैनों में सपना सपना में सजना বা অমিতাভ বচ্চন রতি অগ্নিহোত্রী অভিনীত মনমোহন দেসাইয়ের কুলির গান জওয়ানি কি রেল কহি ছুট না যায় ইত্যাদি ইত্যাদি। দশমীর বিকেলে ঠাকুর বিসর্জনে যাওয়ার আগে পর্যন্ত সে সমস্ত গান বাজল। সঙ্গে চালু হলো কচিকাচাদের হাফ প্যান্ট পরে টুইস্ট নাচ, যা দেখে আমার পিতৃদেব অষ্টমী পুজোর সন্ধ্যায়
চাপা রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এঙ্গেলসের থিওরি উল্টে বলা যেতে পারে মানুষ থেকে আবার বাঁদরে যাওয়ার প্রতিবিবর্তন পথে পায়ের ভূমিকা। তবু ৮৪-তে পাড়ার দু ধরনের ছেলেপুলেরা একই সঙ্গে দু ধরনের থিয়েটার করল। চাপা পড়া মানুষের পাশাপাশি অভিনীত হল হালে সদ্য প্রয়াত নাটককার বিমল বন্দ্যোপাধ্যায়ের নাটক একটি অবাস্তব গল্প। তাতে পাড়ার দুই ভিন্নধর্মী, ভিন্ন মনের এবং ভিন্ন ধারার পাড়ার দুই জনপ্রিয় পরিচালক যথাক্রমে গৌতম মুখোপাধ্যায় ও সুজিত সেন একত্রে অভিনয়ও করল। মণ্ডল করল সুজিতদার সেই দাদা স্বপনদা। আমরা দুটো প্রযোজনাই পাড়ার মাচাতে দেখলাম। আমার মন মগজ সব নিষ্পিস করে উঠল। কিন্তু সামনে মাধ্যমিক। অগত্যা মনের কষ্ট মনে চেপে বেজার মুখে সেই সব জটিল করণী বা পরিমিতি বা আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ইত্যাদি বিদঘুটে ও অসহ্য বিষয়ে মনোনিবেশ করতে হলো। কিন্তু পরের বছর আমাকে ঠেকানো গেল না। সে বছর থেকে পাড়ার ওই দুই ধারাও তখন সদর্থে স্বতন্ত্র হয়ে গেল। একদল এক বছর করল ইবসেন অনুবাদ করে জনশত্রু, তো অন্য দল করল অঘটন। পরের বছর একদল যদি করে সাগিনা মাহাতো, তো অন্য দল করে নরক গুলজার। একদল যদি করে কলকাতার হ্যামলেট, তো অন্য দল করে নহবত। আর তারও বছর দুয়েক বাদে পাড়ার অনেকে যখন সেই প্রফেসর ক্যালকুলাসের দক্ষিণ সূত্র অনুযায়ী অনেকে দক্ষিণ কলকাতা বা দক্ষিণ ভারত বা দক্ষিণ আমেরিকা তথা ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসে চলে গেল, আমার হাতেই এলো নাটক পরিচালনার ভার। আমরা পরপর ২ বছর অভিনয় করলাম হয়বদন আর বল্লভপুরের রূপকথা। তারও বছর দুয়েক আগে পাড়ার এই অন্য ধারার ছেলেমেয়েরা করল একটি সামাজিক সাংস্কৃতিক গ্রুপ যার নাম সাগ্নিক। তাদের কাজ হল দত্তাবাদের ধারে ঝুপড়িতে প্রান্তিক অধিবাসীরা কেমন আছেন তার তত্ত্ব তালাশ করে পরিসংখ্যান বানানো, বিজ্ঞান ক্লাব, কুসংস্কার বিরোধী আন্দোলন ও লিটল ম্যাগাজিন প্রকাশ, ফ্রি কোচিং ক্লাস, গণসঙ্গীত সহযোগে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা ইত্যাদি ইত্যাদি। আমিও যদিও তাদের সঙ্গেই ছিলাম, অন্যতম কানধরা তথা কর্ণধার হিসেবেই। বলাই বাহুল্য, সাগ্নিক অচিরেই একটি তদনীন্তন আল্ট্রা লেফট গ্রুপের নজরে পড়ল। আমাদের কেউ কেউ পরে তাদের সঙ্গে যুক্তও হল, কেউ প্রচণ্ড সক্রিয়ভাবে, কেউ বা অন্যতর অভিজ্ঞতার স্বাদের আকাঙ্ক্ষায়। কিন্তু সে গল্প ভিন্ন। তবে সাগ্নিকের বছর দুয়েকের মধ্যেই পঞ্চত্ব প্রাপ্তি ঘটল পাড়ার মাচার নাটকেরও। আমরা সে সময় ধীরে ধীরে কলেজ স্ট্রিট, কফি হাউস, খালাসিটোলা, সিনে সেন্ট্রাল, একাডেমির স্বাদ পাচ্ছি। চোখ বদলাচ্ছিল, সেই সঙ্গে মনও। আগুনে হাত শেখা চলছিল। মনে হচ্ছিল সব বদলে দিতে হবে। সঙ্গে ফিনিক্স পাখির পুড়ে যাওয়াও জারি ছিল, আবার আকাশে ওড়াও।